This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি ইডি তল্লাশিতে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইডি তল্লাশি চালাচ্ছে চাকদা একজন কাঠ মিস্ত্রির বাড়িতে ইডি গেছে। বিপ্লব সরকার তার নাম, তাকে, তার বাবাকে, তার ভাইকে আটক করে সিজিও কমপ্লেক্সে আনা হচ্ছে। আজিজ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আজিজ, কিসের ভিত্তিতে, কেন এদেরকে আটক করলো ইডি, নিয়ে আসা হচ্ছে সিজিও কমপ্লেক্সে? ভুয়ো পাসপোর্ট মামলায় ধৃত ইন্দুভূষণ চাকদার সাইবার ক্যাফে যার ছিল এবং সেই ইন্দুভূষণকে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এই ভুয়ো পাসপোর্ট মামলায় গ্রেফতার করেছে এবং সেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টর জানতে পেরেছে যে এই সাইবার ক্যাফের মাধ্যমে প্রায় 350-এরও বেশি ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল এবং সেই সূত্র ধরেই আজকে এই বিপ্লব সরকারের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেয় এবং প্রায় সেখানে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই সঙ্গে সমস্ত রকমের নথি, তার বাড়িতে যে সমস্ত নথি ছিল তার পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, সেই সঙ্গে ব্যাংকের সমস্ত যাবতীয় যে নথি, সেই নথি পর জিজ্ঞাসাবাদ করার পর বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার এবং তাদের বাবাকে 3 জনকে আটক করে সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং এই ভুয়ো পাসপোর্ট মামলায় এর আগে পাকিস্তানি একজন নাগরিক আজাদ মল্লিক সেও গ্রেফতার হয়েছিল এবং তার যে ভারতীয় যে পরিচয়পত্র যে রিনিউ করা হয়েছিল সেটা এই ভুয়ো পাসপোর্ট মামলায় সম্প্রতি ধৃত ইন্দুভূষণ যে চাকদার ক্যাফে তার মাধ্যমে করা হয়েছিল এবং এই সমস্ত বিষয়টি যখন ইডি একে একে যখন এই তদন্ত যখন এগিয়ে নিয়ে যায় তখনই কিন্তু এই বিপ্লব সরকার এবং বিপুল সরকারের নাম তাদের সামনে আসে এবং সেই ভিত্তিতে তোমার কাছ থেকে আমরা জানলাম যে তথ্য ইন্দুভূষণ, যাকে আগেই যে আতশ কাছের নিচে আছে তদন্তকারীদের, তার কাছ থেকেই খবর পেয়ে এই কাঠ মিস্ত্রির বাড়িতে চাকদায় গেছেন তদন্তকারীরা। 3 জনকে আটক করা হয়েছে। আরো জানতে চান তদন্তকারীরা, কারণ এই পাসপোর্ট কিভাবে তারা বানালেন, পাসপোর্ট অফিসে গেলেন না অথচ সমস্ত পাসপোর্ট পেয়ে গেলেন, কিভাবে কোথা থেকে পাসপোর্ট তৈরি হলো, সব নথি এখন খতিয়ে দেখছেন আধিকারিকরা। পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। ভুয়ো যে পাসপোর্ট কাণ্ড, তাতে সম্প্রতি এই নদিয়ার ইন্দুভূষণ হালদার নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ইডি, তাকেই জিজ্ঞাসাবাদ করে এদের খোঁজ পাওয়া গেছে। আজাদ মল্লিক ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল এই ইন্দুভূষণ, সেই সূত্র ধরেই চাকদায় বিপ্লব সরকারের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। এবার বাইপাসের পাসপোর্ট সেবা কেন্দ্রে ইডির টিম, তাদের নজর রয়েছে, কারণ এটা পাসপোর্ট সেবা কেন্দ্র, পাসপোর্ট তৈরি হয় আর সেখানে ঠিক কি কি হয়েছে এগুলো আমরা জানবো। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আমরা দেখছি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এক কাঠমিস্ত্রি সহ তার বাবা ভাইকে নিয়ে আসা হয়েছে, আরো জিজ্ঞাসাবাদ করা যাবে। আজাদ মল্লিক, ইন্দুভূষণ, এই নামগুলোকে বারবার সামনে আসছে। সেখানে এই পাসপোর্ট অফিসে কি বিষয়ে ইডির হানা, তারা কি জানতে চান পাসপোর্ট অফিস থেকে? আমরা সুজয়ের কাছে যাব। আবার দেখো, পাসপোর্ট জালিয়াতি মামলায় সকাল থেকে ইডি তল্লাশি চালাচ্ছে এবং আজকে এই মুহূর্তে একেবারে দেখো বাইপাস সংলগ্ন যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানে আমরা দেখলাম ইডি টিম একটু আগে এসে পৌঁছলো এবং তারা এখান থেকে বেশ কিছু নথি সংগ্রহের জন্য এসেছে, আমরা তেমনটাই জানতে পারছি। এর আগে ইন্দুভূষণ হালদার গ্রেফতার হয়েছে, আজাদ মল্লিক গ্রেফতার হয়েছে পাসপোর্ট জালিয়াতি মামলায়। তাদের মাধ্যমে যে সমস্ত পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ, সেই সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহের জন্য তারা এসছে এবং এখানে তারা তথ্য সংগ্রহ করছেন। এবং আমরা সকালে দেখেছি নদিয়ায় এক কাঠমিস্ত্রির বাড়িতে তদন্তকারী অফিসাররা যায় এবং সেখানে তল্লাশি চালানোর পর 2 জনকে আটক করে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আপাতত এই যে পাসপোর্ট সেবা কেন্দ্র দেখতে পাচ্ছ, এই পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেতরে ইডি টিম সেখানে পৌঁছেছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত এই পাসপোর্টের ক্ষেত্রে যে সমস্ত ইন্দুভূষণের মাধ্যমে প্রায় 300টির কাছাকাছি পাসপোর্ট তৈরি করা হয়েছিল, সেই পাসপোর্টগুলির তথ্য, সেই তথ্য সংগ্রহের জন্য ইডি এখানে এসছে এবং তার পাশাপাশি এই যে জালিয়াতি চক্র, সেই জালিয়াতি চক্রের জাল কোথায় কোথায় ছড়িয়েছে সেই তথ্য তারা সংগ্রহ করতে চায়। এবং ইতিমধ্যেই আদালতে ইডি জানিয়েছে যে প্রায় 1.5 কোটির উপরে লেনদেন হয়েছে এই পাসপোর্ট জালিয়াতি মামলায় এবং যার মধ্যে ইন্দুভূষণের একটা বড় ভূমিকা রয়েছে। সাইবার ক্যাফে ভাড়া নিয়ে সে এই জালিয়াতি চক্র চালাচ্ছিল। সুতরাং এই চক্রে কার কার পাসপোর্ট তৈরি হয়েছে এবং তাদের মধ্যে বাংলাদেশি কতজন রয়েছে যাদের পাসপোর্ট তৈরি করে দিয়েছে ইন্দুভূষণ, কী কী নথি সংগ্রহ করে তৈরি করে দিয়েছিল, সেই নথিগুলি যাচাই ঠিকমতো হয়েছিল কিনা, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য ইডি এখানে পৌঁছেছে এবং এই জালিয়াতি চক্রের জাল কতদূর ছড়িয়েছে সেটাকে একেবারে শিকড় থেকে তুলে ফেলায় ইডির একমাত্র লক্ষ্য। ধন্যবাদ। ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট, তাও আবার মালদার কালিয়াচক থেকে।
যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে, তারা কোথা থেকে পেয়েছে, কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর, এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। চলে আসি পরের খবরে। এক আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে তার বাড়িতে ঢুকে। প্রতিবেশীরা চিৎকার শুনে যখন যায় তাকে আবার জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। আর এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শকু সোরেন, তার সম্পর্ক ছিল এই মহিলার সঙ্গে, এমনটাই তথ্য। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, আর কি জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে? কারণ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য? বিজেপি তো গণধর্ষণেরও অভিযোগ করছে। দেখো, একেবারে সমস্ত দিক ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি ওই বাড়িতে রয়েছি, যেই বাড়িতে গতকাল এই ধরনের কাজ ঘটেছিল সেই কাজ, এবং পাশাপাশি আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। এই যে বাড়ি, ঠিক বাড়ির পাশেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু গতকাল নিয়ে যাওয়া হয়েছিল ওই মহিলাকে। এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে জঙ্গলের দিকে। যেই কথা বলা হচ্ছিল যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে জঙ্গল রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আখের ক্ষেত রয়েছে বেশ কয়েকটি, এবং সেই আখের ক্ষেতেই ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে প্রথমে মারধর করা হয়, তারপর এই রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় মহিলাকে ফেলা হয়, এখানেও মারধর করা হয়। তারপর কিন্তু প্রতিবেশীরা যখন ছুটে আসে তখন তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে সোজা যে সামনের যে আখের ক্ষেত রয়েছে, এই আখের ক্ষেতে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেও বেধড়কভাবে মারধর করা হয়, মাথা থেতলে দেওয়ার চেষ্টা করা হয়। গণধর্ষণ হয়েছে এই অভিযোগ কি গেছে? কারণ এটা বিজেপি অভিযোগ করছে, তার পরিবার বা সে। তার পরিবারের লোকজন কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কথা বলতে নারাজ। তারা বলছেন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর সাত সকালে কলকাতায় গুলি চললো, একজন মহিলা জখম হলেন, হাসপাতালে ভর্তি। হরিদেবপুরে একটা পাড়ার মধ্যে ক্লাবের সামনে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। মহিলার পিঠে গুলি লাগে। এসএসকেএমে তাকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন। এসে না, আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে পুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে, বাইকে ছিল একজন।